ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওর টপিক জিলেট 2022 কাউন্সেলিং, যেটা তোমাদের এই মুহূর্তে প্রসিড হচ্ছে এবং আজ থেকেই তোমাদের হচ্ছে মপ আপ কাউন্সেলিংও স্টার্ট হয়ে যাবে। তো তোমরা গতকালকে আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রশ্ন করেছিলে এবং আমার বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে বিভিন্ন কমেন্টস করেছিলে। তো সেইগুলো নিয়েই আমি যে তোমাদের কিউএনএ যে ভিডিওটা প্রোগ্রেস করছি বা কিউএনএ ভিডিওটা যে বানাচ্ছি, তার হচ্ছে আজকে থার্ড পার্ট। এর আগের দুটো পার্ট যদি তোমরা দেখতে চাও, অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা চেক করে নেবে। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, জাস্ট এইটুকুই বলার, ঠিক আছে? আর কিছুই না, তোমাদের কাছে শুধু এইটুকুই চাওয়া, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। ওকে, আর যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেই, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে অনেক ইম্পর্ট্যান্ট আপডেটস আমি দিয়ে থাকি। তো আগের দিন হচ্ছে আমি টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, ঠিক আছে, আগের দুটো ভিডিওতে। এই পর্যন্ত তোমাদের হচ্ছে ভিডিও ডিসকাস করেছিলাম, লাস্ট এই ভাইটার কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। তো চলো আজকে 21 থেকে 30 পর্যন্ত যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমি এই ভিডিওতে ডিসকাস করব। এরপরে পার্ট 4-এ হচ্ছে তোমাদের 31 থেকে 40 পর্যন্ত যে কোয়েশ্চেনটা আছে, 10টা কোয়েশ্চেন, সেটা ডিসকাস করবো। মানে এই ভিডিওতে 10টা, নেক্সট ভিডিওতে 10টা। তো চলো দেখে নেওয়া যাক। আমার ছেলে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, এখন মপ আপে বসতে গেলে আবার 200 টাকা দিতে হবে? ডেফিনেটলি। এটা হচ্ছে আপনার মপ আপের হচ্ছে কাউন্সেলিং হচ্ছে চার্জ, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন হচ্ছে চার্জ, তো সেটা আপনাকে দিতেই হবে। আর বলছিলাম যে 5,000 টাকা রিফান্ডের কোনো লিঙ্ক এখনও পাইনি। দেখুন, আপনার ছেলে যেহেতু অলরেডি ইয়েতে নিয়ে নিয়েছে, মানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো সেই কলেজ আপনার টাকাটা হচ্ছে মানে অ্যাডমিশন ফিজের সাথে যদি 5,000 টাকাটা অ্যাডজাস্ট না করে থাকে, তো পরবর্তী সেমিস্টারের সাথে ওরা অ্যাডজাস্ট করবে কি না সেটা একটু কনফার্ম হয়ে নিন। আদারওয়াইজ হচ্ছে আপনারা 5,000 টাকার জন্য হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন আলাদাভাবে। তবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে লেটেস্ট আমার কাছে যে আপডেট আছে, তাতে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই যে 5,000 টাকা করে নিয়েছে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি এর জন্য, এই 5,000 টাকা প্রত্যেকটা কলেজকে, মানে যে কলেজে অ্যাডমিশন নিয়েছে সেই কলেজগুলোকে তারা পাঠাবে। তো সমস্ত প্রসিডিওর, মানে মপ আপ রাউন্ড পর্যন্ত তাদের যে সমস্ত প্রসিডিওরগুলো আছে, কাউন্সেলিং প্রসেস, সেটা কমপ্লিট হওয়ার পরে তারা কলেজকে টাকাগুলো পাঠাতে স্টার্ট করবে। তো সেই মুহূর্তে কলেজ যদি আপনার 5,000 টাকাটা অ্যাডজাস্ট করে বা আপনার ছেলে ক্লাস মানে প্রোগ্রেস করছে, তখন খোঁজ রাখতে বলবেন যে 5,000 টাকাটা কি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অ্যাডজাস্ট মানে ইয়ে করেছে, আপনাদেরকে কি সেন্ড করেছে, বা আপনারা কি অ্যাডজাস্ট করবেন। যদি অ্যাডজাস্ট না করে, তাহলে সেক্ষেত্রে যে লিঙ্ক জেনারেট হবে, ওকে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, সেই লিঙ্ক জেনারেট কখন হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, আমি সেই নিয়ে হচ্ছে ডিটেলে ভিডিও বানাবো। অসুবিধার কিছুই নেই, সেখানে বেসিক আপনাকে কিছু ডিটেলস দিতে হবে। আর রেজিস্ট্রেশনের সময় ওর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ছিল সেখানেই হচ্ছে টাকাটা ফেরত আসবে, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নেই। ওকে, ইউআইটিতে बीटेक ना बीई है? यूआईटी मतलब यूनिवर्सिटी ऑफ इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, बायोडन यूनिवर्सिटी का जो ये है सेल्फ फाइनेंस जो ये है कॉलेज है, तो वो बी डिग्री प्रोवाइड करता है, ठीक है, बैचलर ऑफ इंजीनियरिंग। और जो बीटेक और बीई का जो बेसिक डिफरेंस है ना, बीटेक बैचलर ऑफ टेक्नोलॉजी, बीई बैचलर ऑफ इंजीनियरिंग, तो इंडियन एटमॉस्फेयर में दोनों एक ही जैसा है, ठीक है, इसका कोई डिफरेंस नहीं है। बट आप अलग कोई कंट्री पे जाओ या आउटर इंडिया पे जाओ, जब ये करोगे, ठीक है, ट्रैवल करोगे, तब क्या होगा, जो दोनों का थोड़ा डिफरेंस है, ठीक है। मतलब बीटेक का मतलब क्या है, बैचलर ऑफ टेक्नोलॉजी का मतलब है इंजीनियरिंग पास, ठीक है, और बीई का मतलब क्या है, बैचलर ऑफ इंजीनियरिंग ऑनर्स, ठीक है ना। मतलब इंजीनियरिंग ऑनर्स बीई होता है और बीटेक होता है आपका इंजीनियरिंग पास, ठीक है। ये थोड़ा ये है, मतलब थोड़ा डिफरेंस है, मतलब ज़्यादा कुछ नहीं। बट इंडियन एटमॉस्फेयर में इसका कोई डिफरेंस नहीं है। आप जिस जगह पे जाओ, जिस कंपनी पे जाओ, या जिस मतलब ये पे अथॉरिटी पे आप एग्ज़ाम बोलो या जो भी काम के लिए जाओ, दोनों एक ही जैसा दिखा जाएगा, ठीक है, कोई दिक्कत नहीं होगा वहाँ पर। ओके, नेक्स्ट क्वेश्चन, दादा मप আপে অন্য কলেজ পেলে কি অ্যাডমিশন নিতেই হবে? আমি সেকেন্ড কাউন্সেলিংয়ে অ্যাডমিশন নিয়েছি। ডেফিনেটলি তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ে ধরো অ্যাডমিশন নিয়েছো, এবার মপ আপে যদি তোমার কোনো কলেজ আসলো, তাহলে তোমার সেকেন্ড কাউন্সেলিংয়ে যে কলেজটাই তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। মপ আপের কলেজটাতে তোমাকে তখন অ্যাডমিশন এনি হাউ নিতেই হবে। এবার দেখা গেলো মপ আপে তুমি ধরো কোনো কলেজ পেলে না, সেক্ষেত্রে তোমার প্রিভিয়াস কলেজের যে অ্যাডমিশনটা সেটা থেকে যাবে। ওকে দাদা, CA3 PDF করে কলেজ সাবমিট করে
আচ্ছা দাদা, CA3-তে PDF করে কলেজ সাবমিট করে দিলে হবে না? কলেজে সাবমিট করে দিলে হবে না? আচ্ছা, তুমি বোধহয় বলেছো যে ম্যাক আউটের CA3 অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 3, যেটা তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 3 যেটা পেপার অ্যান্ড পেন মোডে যেটা হবে, মানে অফলাইন মোডে যেটা হবে, যেটা 25 মার্কসের তোমাদের যে এক্সামটা হবে, তো সেটা বেসিক্যালি তোমাদের কলেজের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? অনেক সময় কি হয়, যারা জব ক্যান্ডিডেট তাদের জন্য একটা স্পেশাল কনসিডারেশন দেওয়া হয় যে তারা যেহেতু কলেজে হঠাৎ করে তো আসতে পারবে না, দ্যাটস ওয়াই হচ্ছে তাদেরকে ওই কোয়েশ্চেনটা হচ্ছে পাঠিয়ে দেওয়া হয় এবং স্যাররা বলে থাকেন যে তোমরা কোয়েশ্চেনটার আনসার করে স্যারদের করসপন্ডেন্স মেলে হচ্ছে পাঠিয়ে দাও, ঠিক আছে? এবার তোমার কলেজ যদি কড়াকড়ি করে, তুমি যদি রেগুলারলি যদি তুমি কলেজ করে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে পেপার অ্যান্ড মানে অ্যাকর্ডিং টু ম্যাক আউট লেটেস্ট নোটিফিকেশন তোমাকে হচ্ছে পেপার অ্যান্ড পেন মোডে অফলাইনে এক্সাম দিতে হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে তোমার কলেজের ওপর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দাদা রুবির কাছাকাছি কোনো বাড়ি ভাড়া পাবো, বলতে পারবে কিছু? কিভাবে বাজেটটা কমাবো থাকা খাওয়ার? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখো বেসিক্যালি নিয়েছি, তোমাদের মনে হতে পারে যে দাদা এই কোয়েশ্চেনটা কি আদৌ নেওয়ার মতো। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার অনেক ভাই বোনেরই সমস্যা হচ্ছে, যে যারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তোমরা পড়াশোনা করতে যাবে, সেটা ডিপ্লোমা হোক বা যে কোনো তোমরা এডুকেশন ডিগ্রি করতে যাও না, কারণ অনেক সময় কী হয় যে দাদা আমরা হস্টেলে থাকবো নাকি মেসে থাকবো নাকি বাড়ি ভাড়ায় থাকবো, এই নিয়ে একটা সমস্যা হয়, ঠিক আছে? তো তোমরা কোন জায়গায় পড়ছো, মানে বেসিক্যালি হচ্ছে সেটা রুরাল জায়গা নাকি আরবান জায়গা, ঠিক আছে? সেই জায়গার হচ্ছে খরচা কোন জায়গাটায়, যেমন ধরো আজকে তোমাকে বুঝতে হবে যে তুমি একটা প্রাইভেট কলেজে যদি করতে যাও, প্রাইভেট কলেজে যদি পড়ো, ডেফিনেটলি আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি কোনো মেসে থাকার চেষ্টা করো, কারণ প্রাইভেট কলেজগুলোর হচ্ছে তোমার যে হস্টেলের চার্জ হচ্ছে প্রচুর বেশি, ঠিক আছে? তো তোমার এটা ডিপেন্ড করছে যে তুমি কী ধরনের ফেসিলিটিস নিতে চাইছো, মানে এটা সবার জন্যই বলছি, এই ভাইটার অ্যান্সার মানে কোয়েশ্চেনটার আনসার থ্রু মানে আমি সবাইকেই হচ্ছে একটা মেসেজ দিতে চাইছি যে তোমরা কেমন অ্যাটমসফিয়ার পেতে চাইছো, তোমরা কেমন করতে চাইছো, তোমাদের ইকোনমিক্যাল বাড়ির কন্ডিশন কীরকম, হ্যাঁ, তোমরা মাসে কত টাকা হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে, এই সমস্ত কিছু বিষয়টা ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এটা তোমরা যেখানেই যাও না কেন অবশ্যই সেই জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবে, যে আর সব কিছুর আগে আমি যেটা তোমাদেরকে দেখতে বলবো যে পড়াশোনার পরিবেশ। দেখো কোনো হস্টেল আছে খুব ভালো পড়াশোনার পরিবেশ থাকে, কিন্তু বেশিরভাগ হস্টেলগুলোর হচ্ছে পড়াশোনার পরিবেশ তেমন থাকে না। কিছু হস্টেলের কথা বললাম, আমি এমনও হোস্টেল দেখেছি যেখানে সত্যিই পড়াশোনার পরিবেশ আছে, আবার অনেক হোস্টেল দেখেছি যেখানে পড়াশোনা তো দূরে থাক, সারাক্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের মানে নেশা বা অন্যান্য মানে পড়াশোনা সেখানে মিনিমাম হচ্ছে অ্যাটমসফিয়ার নেই, ঠিক আছে? সো তোমরা যারা পড়াশোনা করতে যাচ্ছ, নতুন যাদের হয়তো অভিজ্ঞতা নেই, অবশ্যই তারা সিনিয়র যে দাদারা আছে বা টিচার যারা আছেন, হ্যাঁ, বা আশেপাশে যারা তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকলে অবশ্যই এই বিষয়টা একটু খোঁজ নিয়ে নেবে, ঠিক আছে? না দাদা, 2019 সাল থেকে ডিপ্লোমারা JEE মেন্স আর JEE অ্যাডভান্সের জন্য এলিজিবল। JEE মেন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে জসা ওয়েবসাইটে। আচ্ছা, জসা বলে কোনো ওয়েবসাইটের নাম আমি শুনিনি। আচ্ছা, এই ভাইটি বোধহয় আমার একটা ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা ডিপ্লোমার পরে IIT করা যায় কি না, তো ওই সময় ওকে আমি বলেছিলাম যে তোমার যদি HS সায়েন্স করা থাকে তাহলে তুমি JEE মেন্স বা JEE অ্যাডভান্স দিয়ে হচ্ছে তুমি IIT করতে পারো, এই IITতে ভর্তি হতে পারো। আদারওয়াইজ হচ্ছে তোমার ডিপ্লোমার পরে তোমাকে প্রথম বিটেক করতে হবে ল্যাটারাল এন্ট্রি দিয়ে, দেন হচ্ছে বিটেকের পর তুমি গেট দিয়ে হচ্ছে IITতে চান্স পেতে পারো, ঠিক আছে? ওকে আমি এটা বলেছিলাম। তো এই ভাইটি আমাকে একটা ভালো জিনিস বলেছে, তো যদিও হচ্ছে আমি JEE মেন্স বা JEE অ্যাডভান্স যেহেতু অনেক দিন ধরে এইগুলোর চর্চাই নেই, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে ওদের যে ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে সেটা আমি ছিল না, মানে সেই আপডেটটা আমার কাছে ছিল না। থ্যাংক ইউ ভাই রূপম দাস, তুমি এই বিষয়টা আমাকে আপডেট করেছো। তো আমিও বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা আমি দেখলাম, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো লেখা আছে ইয়েস ডিপ্লোমা হোল্ডার্স আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর IIT JEE 2019। তো 2019 থেকে এই এলিজিবিলিটিটা হচ্ছে স্টার্ট হয়েছে, যে একজন ডিপ্লোমা হোল্ডারও কিন্তু সে কিন্তু বসতে পারে, তোমাদের JEE মেন্সে বসতে পারে। JEE মেন্সে যদি সে হয় পাস করে তাহলে হচ্ছে JEE অ্যাডভান্সের জন্য সে এলিজিবল, ঠিক আছে? এবার তোমরা যখন IITতে যখন ভর্তি হবে, তো বেসিক্যালি তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই ভর্তি হতে হবে। দেখো ওখানে ক্লিয়ারলি লেখা আছে ইয়েস ডিপ্লোমা হোল্ডার্স আর eligible to appear for IIT JEE 2019 but they will be considered similar to 12+ candidate। বাট তোমাকে কিন্তু ধরা হবে যে 12+ ক্যান্ডিডেট হিসাবেই ধরা হবে, মানে তোমার মানে অ্যাকচুয়ালি কী হয়, আমরা মানে যারা ডিপ্লোমা যারা পড়ে এসেছি, তো ডিপ্লোমা ডিগ্রিটাকে হচ্ছে সেমি গ্র্যাজুয়েশন হিসেবে ধরা হয়, ঠিক আছে? সেমি গ্র্যাজুয়েট হিসেবে ধরা হয়, মানে না HS না গ্র্যাজুয়েট,
মানে একটা মাঝামাঝি একটা মডারেট ডিগ্রি হিসেবে ধরা হয়। কিন্তু তুমি এখানে যখন তুমি ইয়ে দিতে যাবে, ঠিক আছে, যেই মেন্স বা যেই অ্যাডভান্স তুমি যখন দিতে যাবে, তখন কিন্তু তোমাকে এইচএস একজন ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করা হবে। দে উইল নট গিভেন অ্যাডমিশন ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য ইঞ্জিনিয়ারিং ইন আইআইটিস। তাহলে বিভিন্ন আইআইটিসগুলোতে তুমি যদি চান্স পাও যেই মেন্স বা যেই অ্যাডভান্স থ্রু, অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্স দিয়েই পাওয়া যায়, যেই মেন্সের পরে যেই অ্যাডভান্স হয়, ওকে। তো তোমরা তখন ইয়ে করবে, তোমাদেরকে কিন্তু তখন ফার্স্ট ইয়ার থেকেই পড়তে হবে, ঠিক আছে। এটা এখানে বলা আছে, ডিপ্লোমা হোল্ডার্স হ্যাভ টু অ্যাপিয়ার যেই মেন ফর, আচ্ছা, কোয়ালিফাইং হুইচ দে এলিজিবল টু অ্যাপিয়ার ফর যেই অ্যাডভান্স, যেটা বললামই তোমাদের প্রথম হচ্ছে যেই মেন হচ্ছে প্রথম দিতে হয়, জেন হচ্ছে সেটাতে যদি তোমরা এলিজিবল হও দেন হচ্ছে যেই অ্যাডভান্স তোমরা দিতে পারবে, হয়েছে। হুইচ উইল বি ইনক্লুডিং 2 পেপার্স হোয়ার বোথ দ্য পেপার্স আর কম্পালসারি, ঠিক আছে, দুটো পেপারই হচ্ছে তোমাদের কম্পালসারি, ওকে। আর একটা জিনিস এখানে দেখো, ডিপ্লোমা হোল্ডার্স টু অ্যাপিয়ার ইন জেই অ্যাডভান্স, এ ডিপ্লোমা হোল্ডার ক্যান অ্যাপ্লাই ইন জেই মেন 2022। তো প্রথমে তো বললামই তোমাদের জেই মেন্স হচ্ছে বেসিক্যালি ইয়ে করতে হবে, যেই মেন্সে প্রথম বসতে হবে, যেই মেন্সে যদি তুমি ক্র্যাক করতে পারো যেই অ্যাডভান্সের জন্য তুমি এলিজিবল, ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 27 নম্বর কোয়েশ্চেন। দাদা, যে মপ আপ রাউন্ডে ঢুকবে সে CO1টা কীভাবে করবে? হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু যারা তোমরা এই বছর ভর্তি হবে, এবং এই বছরই ম্যাকআউট তাদের হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে প্রসেসটা সেটা চেঞ্জ করেছে। তো আগে যেমন নিয়মটা ছিল যে 4টা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে, মানে CA1, CA2, CA3, CA4-এর মধ্যে 2টো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দিলেই তারা ইয়ে হয়ে যেত, ঠিক আছে, অ্যাটলিস্ট 2টো দিলেই হয়ে যেত। এবং যারা থার্ড সেমে যারা ভর্তি হতো, যেহেতু তোমার থার্ড সেমে ভর্তি হতে হতে প্রায় তোমাদের মোটামুটি আগস্টের শেষের দিক বা সেপ্টেম্বরের প্রথম দিক প্রায় হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই তোমাদের তখন কি হয় যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1টা তো তোমরা দিতেই পারো না, আর 2 এর জন্য যে সিলেবাসটা যেটা ইয়ে হয়, যে সিলেবাসের ওপর পরীক্ষাটা হয়, সেই সিলেবাসটার জন্যও তোমরা ইয়ে হও না, ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে তোমরা তখনও পর্যন্ত প্রিপেয়ার্ড থাকো না। তো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাকচুয়ালি ওই CA3 অ্যান্ড CA4টাই প্রিভিয়াস ইয়ার পর্যন্ত দিতে হতো। তো এখন বেসিক্যালি হচ্ছে তোমাদের এটা কলেজের ওপর ডিপেন্ড করছে যে CA1টা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টদের জন্য কীভাবে ইয়ে করবে, ঠিক আছে, মার্কসটা তারা আপলোড করবে। কারণ তোমরা যদি ম্যাকআউটে যে অফিসিয়াল নোটিশ যদি দেখো, সেখানে কোথাও লেখা নেই যে CA1 ইজ ম্যান্ডেটারি, ঠিক আছে, বাট এটা কিন্তু বোঝা গেছে যে তারা প্রত্যেকটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টকে বা প্রত্যেকটা এক্সামকে গুরুত্ব দিতে চাইছে, ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম পার্টকে তারা গুরুত্ব দিতে চাইছে। তো বেসিক্যালি তোমাদের জন্য আশা করি কোনো স্পেশাল প্রভিশন থাকবে, ঠিক আছে, এটা তোমরা ডাইরেক্ট কলেজের সাথে যোগাযোগ করে নাও, ঠিক আছে, কলেজের টিচারদের সাথে, যে স্যার ওই মার্কসগুলো কি আমাদের 0-0 বসানো হবে নাকি আমাদের এভারেজ কোনো মার্কস প্রোভাইড করা হবে, ঠিক আছে, এটা একটু কলেজের সাথে যোগাযোগ করে নাও, কারণ এই বছর তো নতুন রুলস, ওকে। মপ আপের আগে রিভিউ রেজাল্ট আসবে? মপ আপের আগে তো রিভিউ রেজাল্ট আসার কোনো আমি চান্স দেখছি না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তো তোমাদের মপ আপ কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, তো কীভাবে আসবে, ঠিক আছে, মানে এখনও পর্যন্ত তো আসেনি, যখন তো প্যারালেলি যদি তোমাদের আসে সেটা আলাদা ব্যাপার, বাট রিভিউ রেজাল্টে কিন্তু সমস্ত ফর্মালিটিস রেডি, ঠিক আছে, মানে আমার কাছে যতটুকু আপডেট আছে, তো যে কোনো মুহূর্তেই হচ্ছে আসতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তটা মানে ওরাই জানে ভালো করে যে সেই যে কোনো মুহূর্তটা বা যে কোনো দিনটা মানে কবে হতে চলেছে, ওকে। চলো, রিফান্ড কবে পাবো? রিফান্ডের জন্য তুমি যদি বেসিক্যালি এলিজিবল হও, তো রিফান্ডের জন্য দুটো প্রসেস হয়, একটা হচ্ছে অফলাইন প্রসেস, একটা অনলাইন প্রসেস। তো এইবার মনে হয় অফলাইন প্রসেসটা বোধহয় সম্ভবত থাকবে না, অনলাইন প্রসেসটা, অনলাইনে হচ্ছে একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্ক জেনারেট থ্রু তুমি তোমার কিছু বেসিক ডিটেলস দিয়ে হচ্ছে তুমি রিফান্ডের জন্য ইয়ে করতে পারো, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং সেই যে টাকাটা তোমার হচ্ছে রেজিস্ট্রেশনের সময় তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়েছিলে সেখানেই তোমার ফেরত আসবে। তো সেই লিঙ্ক জেনারেটটা অ্যাকচুয়ালি ওদের ইনফরমেশন অনুযায়ী হয়ে যাওয়ার কথা, তো এখনও পর্যন্ত আপডেট হয়নি, আগামীকাল দেখো, বা মপ আপ যে কাউন্সেলিংটা আছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো রিফান্ডের জন্য যে লিঙ্ক জেনারেট ইয়েটা, মানে কি বলবো, লিঙ্ক যেটা দেবে, ঠিক আছে, বলেছে, তো অনলাইন লিঙ্ক যেটা সেটা জেনারেট হয় কিনা। তবে তুমি এটুকু 100% শিওর থাকো যে রিফান্ডের জন্য তুমি যদি এলিজিবল হয়ে থাকো 100% টাকাটা ফেরত পাবে, ওকে। তো এই ভিডিওর অর্থাৎ থার্ড পার্টের এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, বাকি যে 10টা কোয়েশ্চেন থাকলো সেটা হচ্ছে আমি ফোর্থ পার্টে ডিসকাস করবো, ওকে। দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল, আনসারটা পেলে খুব সুবিধা হতো। আসলে আমি আগের ইয়ারে ডিপ্লোমা পাস আউট, আগের ইয়ারে টেকনো মেনে হয়েছিল, বাট অ্যাডমিশন নিইনি, অন্য কোনো কলেজে ভর্তি হয়নি। তা বলছি যে সিট অ্যালটমেন্টের 5,000 টাকাটা রিফান্ড পেতে পারবো কি? আর যদি পেতে পারি তবে তার প্রসিডিওরটাও বলো কাইন্ডলি, খুব হেল্প হবে তাহলে। আগের ইয়ারে ডিপ্লোমা পাস আউট, আগের ইয়ারে আমার টেকনো মেনে হয়েছিল, বাট অ্যাডমিশন নেইনি, আচ্ছা, অন্য কলেজে ভর্তি হয়নি, আচ্ছা। তো আগের তুমি প্রিভিয়াস ইয়ারের হচ্ছে রিফান্ডের জন্য বলেছো, দেখো প্রিভিয়াস ইয়ারের রিফান্ড এখনও মানে কি বলবো, সেটার জন্য তুমি এলিজেবল কি না, ঠিক আছে, মানে
তোমার টাকাটা পাওয়া হচ্ছে উচিত, বাট তুমি প্রায় 1 বছর পরে মোটামুটি জিনিসটা নিয়ে মানে হয়তো এই বছর যেহেতু মানে রিফান্ডের ব্যাপারটা হয়তো তুমি কোনো ভিডিও থেকে দেখেছো বলে হয়তো তুমি হয়েছো, ঠিক আছে, এই ব্যাপারটা সম্পর্কে হয়তো জানতে পেরেছো। তো তুমি হচ্ছে সরাসরি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে নাম্বার আছে, ঠিক আছে, ওদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করো, ঠিক আছে। তবে 1 বছর হয়ে গেছে, তো আদৌ তুমি ফেরত পাবে কি না এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, ঠিক আছে, একটু দেখে নাও। তো চলো, এটাই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ সকলকে।